সম্পৃক্ত দ্রবণ লেখে বলো, নোট করো, নোট। সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলা যায়। সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলা যায়। এই জন্যই আমরা বলেছি যে এই যে আমাদের টাইপ 1 এর বিভিন্ন যৌগ আছে, এই যৌগগুলোর কেএসপি অর্থাৎ দ্রাব্যতা গুণফল বের করতে বলা আছে। তা আমরা জানি দ্রাব্যতার গুণফল বের করতে গেলে সবার আগে কি লাগে বলো, কি লাগে? দ্রাব্যতা লাগে। কি লাগে? দ্রাব্যতা লাগে। এখন আমার এখানে দ্রাব্যতা দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে মোলারিটি 0.2 মোলার, 0.3 মোলার, 0.4 মোলার। আমরা বলেছি একটু আগে যে সম্পৃক্ত যে কোনো দ্রবণের ঘনমাত্রাকে কি বলে? দ্রাব্যতা বলে। দ্রাব্যতার একক কি ছিল? মোল পার লিটার। তার মানে এইটাকে আমি দ্রাব্যতা বলতে পারি, এইটাকে দ্রাব্যতা বলতে পারি, এইটাকে দ্রাব্যতা বলতে পারি। যেহেতু দ্রাব্যতা মানে হইল এস, যার একক হচ্ছে মোল পার লিটার, বা যেটাকে একসাথে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। এখন আসি, সম্পৃক্ত কথাটা যদি না থাকতো ভাইয়া, তাহলে কিন্তু আমরা এই ঘনমাত্রাগুলোকে দ্রাব্যতা বলতে পারতাম না। সম্পৃক্ত ছাড়াও আরো দুই ধরনের দ্রবণ রয়েছে, বলো কি কি? অসম্পৃক্ত এবং অতিপৃক্ত। কোন দ্রবণকে দ্রাব্যতা বলে? কোন দ্রবণের ঘনমাত্রাকে ব্যবহার করে দ্রাব্যতা গুণফল বের করা হয়? দেখো, আমরা যদি দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা দেখি, সেখানে কিন্তু মার্ক করে দেওয়া আছে, সেটা কি? সম্পৃক্ত দ্রবণ। অতিপৃক্ত, অদক্ষিপ্ত, অসম্পৃক্ত দ্রবণের জন্য দ্রাব্যতা গুণফল শব্দটাই প্রযোজ্য নয়, সেখানে বের করা তো দূরে থাক। বুঝতে পারছি? এখন আসি, তাহলে দ্রাব্যতা গুণফল বের করার জন্য প্রথম যে কাজটা করতে হবে, আমাকে দেখে নিতে হবে দ্রাব্যতার যে ভ্যালুগুলো দেওয়া আছে, ওই ভ্যালুগুলো এক্স্যাক্টলি মোল পার লিটার বা মোলারিটিতে আছে কিনা। এটা হচ্ছে ফার্স্ট থিং, কাজ। তাহলে দেখো তো ভ্যালুগুলোকে 0.2 মোলারিটিতে আছে কিনা। তাহলে যেহেতু মোলারিটিতে আছে, তাহলে ওকে, এগুলোকে সবগুলোকে এস এর মান হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে, যেই যৌগের কথা বলবে ওই যৌগকে অবশ্যই ভেঙে লিখতে হবে। কি করতে হবে? অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন আকারে আলাদা করে লিখতে হবে। আমরা যদি লিখি, দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যদি ভেঙে লিখি, কি আসবে? অ্যালুমিনিয়াম 3+ এবং 3টা ক্লোরিন ভাইরাস। মনে রাখবো, যখন কোন ক্যাটায়ন কিংবা অ্যানায়নকে ভেঙে লিখবো, এই সংখ্যাটা ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যাটা সামনে চলে আসবে। বুঝাইতে পারছি? কারণ ক্যাটায়ন অ্যানায়ন হয় সবসময় যৌগ মূলকের অথবা যে কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগের পরে হয়। তার মানে আমরা যদি কোনো অণু কখনো ক্যাটায়ন হয় না, কোনো অণু কখনো অ্যানায়ন হয় না, অণু যদি ক্যাটায়ন বা অ্যানায়নের ন্যায় কাজ করে, তখন তাকে বলা হয় যৌগ মূলক। যৌগ আর সিঙ্গেল পরমাণু যদি ক্যাটায়ন অ্যানায়ন হিসেবে কাজ করে, সব সময় এটা মাথায় রাখবো, যে সংখ্যাটা থাকবে ওইটা সামনে চলে আসবে। তাহলে আমরা এইভাবে চিন্তা করব, অ্যালুমিনিয়াম একটা যোগ ক্লোরিন 3টা। আমরা জানি ক্লোরিনের জারণ মান -1 এবং অ্যালুমিনিয়ামের জারণ মান +3। এখন আসি, আমরা জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা ধরি S। দ্রাব্যতা কত? গত ক্লাসের একটা নোট ছিল, কোন যৌগের ঘনমাত্রা যা ওই যৌগের একটি সিঙ্গেল আয়নের মান। আবার বলো, কোন যৌগের ঘনমাত্রা যা ওই যৌগের একটি সিঙ্গেল আয়নের মান তা। তাহলে এবার বলো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যদি S হয়, তাহলে বলো একটা অ্যালুমিনিয়াম কত হবে? একটা অ্যালুমিনিয়াম হবে S। একটা ক্লোরিন কত হবে? S। 3টা ক্লোরিন কি হবে? 3S। এবার আসি ভাইয়া, কেএসপির গুণফলের সূত্র। দ্রাব্যতা গুণফলের সূত্র কি? ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলোর গুণফল। এখন আসি, গুণফল কিসের? ঘনমাত্রার। কেমিস্ট্রিতে সব সময় মনে রাখবা, থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? ঘনমাত্রা। আবার বলো, থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? আর ফিজিক্সের থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? তার মনে আছে মাত্রা। কি বোঝায়? মাত্রা বা ডাইমেনশন। দেখো, সহগ থাকলে পাওয়ার আকারে চলে,
এটার কোনো সহগ আছে নাই, আর না আর নাই মানে এক আছে, এক দেওয়া না দেওয়া একই কথা। এটা সহগ কত 3 পাওয়ার আকারে চলে যাবে। তাহলে এবার একটু দেখি অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা কত s, ক্লোরিনের কত 3s, কিউব আকারে চলে যাবে। তার মানে আমরা লিখতে পারি s ইনটু 3 বার গুণ, 3 বার গুণ করলে কত হয় 27, এবং হচ্ছে s কিউব আলটিমেটলি 27 s টু দি পাওয়ার 4। তাহলে আমাদের ভালো করে যদি খেয়াল করি, আমাদের এখানে দেখো ঘনমাত্রা অর্থাৎ দ্রাব্যতা যে s সেটা দেওয়া রয়েছে 0.2। আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার বের হয়ে আসবে। কথা বুঝাতে পারছি? তাহলে সেম ভাবে দেখো তো আমাদের দ্বিতীয়টা করা যাবে কিনা, তৃতীয়টা করা যাবে কিনা। শুধুমাত্র ভাঙানিটা একটু দেখতে হবে। শুধু কি লাগবে, জাস্ট ভাঙানিটা একটু তীর চিহ্ন দিব, ঠিক আছে? আচ্ছা বলো তো একক কি হবে, একক কি হবে বলো? হ্যাঁ হ্যাঁ, একটু যদি আমরা খেয়াল করি তাহলে অবশ্যই যেটা মনে রাখবো সেটা হচ্ছে কোন আয়নকে যখন ভেঙে লিখবো উভয়মুখী তীর চিহ্ন দিব, আর একক সবসময় যেখানে ভ্যালু যা আসবে তা লিখবে। এখানে টোটাল কয়টা আয়ন দেখো তো, ক্যাটায়ন কয়টা, অ্যানায়ন কয়টা, তাহলে মোট আয়ন কয়টা। দ্রাব্যতা গুণফল কার উপর নির্ভরশীল, ঘনমাত্রার উপর। কার উপর, ঘনমাত্রার একক কি, মোল পার লিটার। ঘনমাত্রার একক কি, তাহলে মোল পার লিটার উপরে মোট আয়ন, মোট আয়ন কত 4, এই 4 হবে। তার মানে আলটিমেটলি অ্যান্সার হবে মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স 4, এটাই অ্যান্সার। বুঝাতে পারছি? এই বুঝতে পারছি। এবার আসি আমাদের পরের যৌগটা। দেখো পরের যৌগটা কি আছে, অ্যালুমিনিয়াম সালফেট। ওকে, আমরা পরের এটাকে একটু ভেঙে দেখি। দেখো অ্যালুমিনিয়াম সালফেটকে যদি আমরা ভেঙে দেখি, বলো তো এখানে কয়টা অ্যালুমিনিয়াম আছে, 2টা অ্যালুমিনিয়াম। কয়টা সালফেট আছে, সালফেট একটা যৌগমূলক, তাই তো 3টা। এবার বলো সালফেটের চার্জ অলওয়েজ কত, -2। অ্যালুমিনিয়াম ত্রিযুজি, তার চার্জ কি হবে +2। এবার একটা যৌগের দ্রাব্যতা যদি s হয়, একটা যৌগের দ্রাব্যতা s মানে যৌগের ঘনমাত্রা s। বলো একটা যৌগের দ্রাব্যতা s মানে ঘনমাত্রা, আবার বলো দ্রাব্যতা s মানে ঘনমাত্রা। এইবার বলো ঘনমাত্রা যেহেতু s, তাহলে একটা ক্লোরিনের একটা যৌগের ঘনমাত্রা যা একটা সিঙ্গেল আয়নের মান, তাহলে একটা অ্যালুমিনিয়াম s, 2টা অ্যালুমিনিয়াম 2s, একটা সালফেট s, 3টা সালফেট 3s। তাহলে KSP এর সংজ্ঞা কি, KSP এর গুণফল হচ্ছে উপযুক্ত ঘাত সহ আয়নগুলোর গুণফল। অবশ্যই মনে রাখবে, আমাদের অনেক স্টুডেন্টকে আমি দেখি এই ভুলটা করতে। তারা যে কাজটা করে, এই যে আয়নের যে সংখ্যাটা এটা ভুল করে ভিতরে দিয়ে দেয়। অলওয়েজ মনে রাখবা পাওয়ার আকারে এই সহগটা চলে যাবে, সহগ 2 এটা অ্যালুমিনিয়ামের পাওয়ার 2, সহগ 3 সালফেটের পাওয়ার 3। ভুল করেও এই ভিতরে ভিতরে কখনো আয়নের সাথে সংখ্যা হবে না, মনে থাকবে। তাহলে এবার অ্যালুমিনিয়ামের মান কত, 2s স্কয়ার ইনটু সালফেট কত 3s কিউব। তাহলে এখানে কি আসে 4s স্কয়ার ইনটু 27 s টু দি পাওয়ার কিউব, আলটিমেটলি 100 আর s টু দি পাওয়ার 5। তাহলে s এর মান মানে ঘনমাত্রা কত আছে 0.3 বসাই দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। যে অ্যান্সারটা হবে এককটা কি হবে, মোলের উপরে 5 লিটার ইনভার্স 5 অ্যান্সার। ক্যালসিয়াম ক্লোরাইডকে ভেঙে লিখলে আমরা ক্যালসিয়াম 2+ আর হচ্ছে 2টা ক্লোরিন, এটা হলো s, এটা হলো s, এটা হলো 2s। আশা করি লিখতে পারবা। তাহলে আমাদের কেস 1 শেষ। এরপরে চলে আসি কেস 2 তে। দেখো কেস 2 তে যে জিনিসটা থাকবে, আমাদের একটা সম্পৃক্ত দ্রবণ থাকবে, কথা ঠিক আছে, এটা অবশ্যই সম্পৃক্ত দ্রবণ, কিন্তু এটার ঘনমাত্রা ধরো ফর এক্সাম্পল এখানে আমি বললাম হচ্ছে ধরো আমরা বললাম এখানে রয়েছে ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর এটার যে ঘনমাত্রা এটা হচ্ছে 0.3 গ্রাম
পার লিটার। দেখো আমরা বলেছি ঘনমাত্রাকে অনেকভাবে লেখা যায়, গ্রাম পার লিটার এককে লেখা যায়, মোল পার লিটার এককে লেখা যায়। তো অলওয়েজ মনে রাখবা, যদি কখনো গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা থাকে বা ঘনমাত্রা থাকে, এটাকে আণবিক ভর দ্বারা ভাগ করবা। কি করবা? আণবিক ভর দ্বারা ভাগ করলে সেটা চলে যাবে হচ্ছে মোল পার লিটারে, দ্যাট মিন্স মোলারিটিতে। ইন দ্যাট কেস আমরা ওই মানকে এস বলতে পারবো। কথা বুঝতে পারছি কিনা? কারণ আমাকে অঙ্কের মধ্যে ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে, দেখতে হবে যে ঘনমাত্রাটা মোলারিটিতে আছে কিনা অথবা মোল পার লিটারে আছে কিনা। যদি না থাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে যদি কখনো গ্রাম পার লিটারে থাকে, কি করব আমরা? আণবিক ভর দ্বারা ভাগ করে কোথায় নিয়ে আসবো? মোল পার লিটারে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসার পরে তাহলে এখানে দেখো কি হয়, এটা তাহলে যদি আমরা এটাকে নিয়ে আসি, দেখো কি হয় এখানে বলো তো। এস হচ্ছে 0.3 গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার। এবার আমাকে একটু বলো, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? আণবিক ভরটা কত? ম্যাগনেসিয়াম হচ্ছে কত? 24, ক্লোরিন হচ্ছে 35.5 ইন্টু 2 কত হয়? 95 গ্রাম। এখন একটু মনে রাখা দরকার, এম দুই প্রকার, এম দুইটা অর্থে ব্যবহার করা হয়। এম যখন কোনো কিছুর প্রতীক অর্থে ব্যবহার করা হয় তখন সেই ওই এম দ্বারা আণবিক ভর বোঝায়, আর কোন সংখ্যার পরে যখন এম থাকবে ওটা দ্বারা ঘনমাত্রা বোঝায়। যেমন দেখো এম ইকুয়াল টু এত, এটা হচ্ছে প্রতীক অর্থে না সংখ্যার একক হিসেবে? এটা হচ্ছে আণবিক ভর। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আণবিক ভর, এটা মনে রাখতে হবে। আর এই যে ঘনমাত্রার একক, যেমন ধরো S is equal to 0.3 গ্রাম পার লিটার, এই মানটাকে আমরা এখন যদি তোমার কি দিয়ে ভাগ করি? আণবিক ভর দিয়ে ভাগ করি, 95 দিয়ে ভাগ করি, তাহলে এটা কিসে চলে যাবে? মোল পার লিটারে। কথা হয় একটু বলো। 1.5 ইনভার্স 3 গ্রামের জায়গায় কি হয়ে যাবে এখন? মোল পার লিটার। আমরা জানি মোল পার লিটার যে কথা, মোল পার লিটার যে কথা, মোলারিটি একই কথা। তাহলে আমরা এস পেয়ে গেলাম। এরপরে সেকেন্ড কাজটা কি? যৌগকে ভেঙে লেখা উভয়মুখী তীরচিহ্ন দিয়ে। কোন যৌগকে আয়ন আকারে লিখলে আমরা তীরচিহ্ন দিব, যেহেতু এগুলো স্বল্প লবণীয় দ্রবণ। তাহলে এখানে ম্যাগনেসিয়াম একটা, ক্লোরিন দুইটা। আমরা জানি হ্যালোজেন গ্রুপের সকল মৌলের চার্জ -1, ম্যাগনেসিয়াম 2+। তাহলে এটা যদি এস হয়, এটাও এস, এটা কি হবে? 2s। আশা করি আমরা কেএসপিটা বের করতে পারবো পূর্বের নিয়মে। ওকে, s ইনটু 2s হোল স্কয়ার, s এর মান বসা দিলে অ্যান্সার চলে আসবে। বলো ফিস ফিস করে, জোরে বলো, আমরাও শুনি।
অঙ্কটা দেখি। দেখো এখানে বলা হয়েছে যে 0.3 মোলার লেড আয়োডাইডের 80% বিয়োজিত হয়। এখন একটা ঝামেলার সৃষ্টি হয়েছে না? দেখো ঘনমাত্রা দেওয়া আছে, বুঝছি এটা দ্রাব্যতা, তাহলে এটাকে কি করব? দেখো এটাকে বোঝার জন্য আমরা আরেকটু সহজ করে আগে বিক্রিয়াটাকে আমরা একটু ভেঙে লিখি। লেড আয়োডাইডকে যদি আমরা ভেঙে লিখি, আমরা একটা লেড 2+ পাবো এবং হচ্ছে আয়োডিন পাবো। দেখো তো লেডের ঘনমাত্রা যদি S হয়, কথাটা একটু শোনো, এটা বুঝার আছে এখন, কারণ এই জায়গাটায় একটু কাজ করার আছে। আমরা জানি একটা যৌগের ঘনমাত্রা যা ওই যৌগ থেকে বিয়োজিত বা উৎপন্ন একটা সিঙ্গেল আয়নের ঘনমাত্রা তা। এখন এটা যদি S হয় তাহলে এইটাও S, আয়োডিন একটা S, দুইটা 2S, এইটুকু তো। কিন্তু এখন এখানে একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি ভাইয়া? বলে দিছে লেড আয়োডাইডের পুরোপুরি 100% বিয়োজিত হয় না, 80% বিয়োজিত হয়। কত হয়? তার মানে আমার যে বিক্রিয়কে S আছে, এই বিক্রিয়কের S থেকে উৎপাদে সরাসরি S পুরা যায় না। কথার কথা, আমার বিক্রিয়কে যদি 100টা থাকে কিন্তু উৎপাদে যায় তার 80টা। কয়টা? 80টা। আগের গুলোতে কিন্তু এটা বলা ছিল না, ছিল কেস 1 2 তে ছিল না। তার মানে আমার বিক্রিয়কের ঘনমাত্রা যা এই যৌগকে ভেঙে লেখার পর প্রতিটি সিঙ্গেল আয়নের ঘনমাত্রার মান তা নয়। কেন? কারণ আমার 100 থেকে 80% বিয়োজিত হওয়ার পর বাকি 20% রয়ে যায়, যেটা বিয়োজিতই হয় না। তাহলে যে গলে না সে কি দ্রবণের অংশ না অংশ নয়? যেমন ধরো তুমি 2 চামচ লবণ একটা গ্লাসের মধ্যে দিয়ে মিক্সার করছো, করার পর কি হইলো যে 1 চামচ লবণ গলছে আর 1 চামচ গলে নাই। তাহলে যখন আমরা ঘনত্ব পরিমাপ করব, কয় চামচ নিয়ে কাজ করব? 1 চামচ নিয়ে না 2 চামচ নিয়ে? 1 চামচ নিয়ে। আরেক চামচ যেটা ওটা তো গলেই নাই, ওইটা গলে নাই, ওইটা আমার দ্রবণেও কি আসে নাই। কারণ দ্রবণ মানে হইলো দ্রাবক যোগ দ্রব্য। দ্রব্যটা কিন্তু আরেকটু কথা আছে এখানে, দ্রাবক যোগ দ্রাবকে দ্রবীভূত দ্রব্য। দ্রাবকে দ্রবীভূত, ওই দ্রাবকের নিচে যদি তলানিতে পড়ে থাকে ওই দ্রব্য দ্রবণের অংশ নয়। কথা বুঝতে পারছি কিনা? তাহলে আমার 100টা যদি আমি লেড আয়োডাইড নেই, এর মধ্যে কয়টা গলছে? কয়টা গলে নাই? তাহলে ওই 20টা কি দ্রবণের অংশ হবে? হবে না। তার মানে ভাইয়া আমরা যদি বলি এটা হলো S, এটা হলো S, তাহলে এই S এর কতটুকু লেড হবে? S কি পুরাটা হবে নাকি এই S এর 80% লেড হবে? 80%। এইটুকু তো ক্লিয়ার। তাহলে এটা কি হবে? আয়োডিনের সেম হবে IS এর 80%। এখন আয়োডিন কয়টা আছে? যার জন্য 2 এখানে কি হবে? গুণ হবে। এইটুকু ক্লিয়ার? এবার বলো পার্সেন্ট উঠাই দিলে আমরা জানি কি হয়? 100 দ্বারা। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে 1/100। পার্সেন্ট মানে কি? অনেকে পার্সেন্ট চিহ্নটা দিতে পারে না। চাকরি পরীক্ষা একবার আসছিল, নিচের কোনটি পার্সেন্ট চিহ্ন? হ্যাঁ, পার্সেন্ট চিহ্ন দিতে হলে এই যে বিভিন্ন অনেকে এটা দেয়, বাট এটা পার্সেন্ট চিহ্ন নয়। ঠিক আছে, এখন আসি। এখানে হচ্ছে এর মানে কি? গুণ। এর মানে কি? তাহলে কি হবে? 0.8 S 100 দ্বারা ভাগ করলে 80 কে 0.8, আর এখানে কি হয়? 2 * 0.8 S। তাহলে এবার সেম আগের মতো KSP, সূত্রের কোনো চেঞ্জ নাই। আয়নগুলোর গুণফল সহগ থাকলে সেটা কি আকারে যাবে? পাওয়ার আকারে যাবে। সহগ যদি 1/4 অন্য কিছু হয়, হ্যাঁ অবশ্যই গুণফল হবে। এবার এখানে হবে 0.8 S ইনটু 2 ইনটু 0.8 S স্কয়ার। তাহলে 0.8 S হবে এখানে, আর এখানে কি হবে বলতো ভাইয়া? 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার হবে 4, আর 0.8 স্কয়ার হবে 0.8864, 06 মনে হয়। দেখো তো ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা?
0.8 এর বর্গ কি হয়? সরি 8 আর 64, জিরোটা হবে না, 64। তাহলে আর এখানে হচ্ছে s এর বর্গ হচ্ছে s স্কয়ার। তাহলে এবার এটা গুণ করো, এই যে 0.8 4 0.6 গুণ করে ফেলো, আর s একটা আর এখানে হচ্ছে s, তাহলে 1.92, আর এখানে হচ্ছে s একটা এখানে দুইটা, কয়টা হলো s কিউব, 2.048 0.8 s এর মান কত? 0.3 কিউব, যা হবে তাই অ্যান্সার। এবার দেখো সম্পৃক্ত দ্রবণ। এখন দেখো ওরা একটু কাহিনী করছে। কাহিনী কি? ধরো 3 গ্রাম, কথার কথা 3 গ্রাম ক্যালসিয়াম ফ্লোরাইড, 100 ml আয়তন। দেখো কাহিনীটা কি করছে, এখানে আমরা জানি দ্রাব্যতা বের করার জন্য অলওয়েজ কি লাগে? দ্রাব্যতা গুণফল বের করার জন্য কি লাগে? দ্রাব্যতা মানে কি? সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা। এখন দেখো সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা ওরা দেয় নাই, কি দিছে? ডব্লিউ, ভর দিছে। কি দিছে? ভর মানে কি? ডব্লিউ। আর কি দিছে? আয়তন মানে কি দিছে? ভি দিছে। তা আমরা কি বোকা নি? আমরা জানি না ডব্লিউ এস ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এমভি। দেখো 1000 এর গুণফলের কাহিনীটা খুবই পরিষ্কার। যদি তুমি এমএল এ বসাও আয়তন, তাহলে 1000 দিয়ে গুণ করবা, আর যদি লিটারে বসাও তাহলে গুণ করা লাগবে। আমরা অলওয়েজ লিটারে বসাবো, এজন্য আমরা গুণ করব না। তাহলে ডব্লিউ এর মান 3 গ্রাম, আণবিক ভর ক্যালসিয়াম ফ্লোরাইডের আণবিক ভর কত? ক্যালসিয়াম কত? 40, আর ফ্লোরিন কত? 19। তাহলে 19 দুগুণে 38 প্লাস 40 কত হয়? 78, 78 যোগ আয়তন 100 ml মানে কত লিটার? 1000 দিয়ে ভাগ করো 0.1 কত হয়? 0.3846 মোল পার লিটার, তাই তো? তাহলে দ্রাব্যতা আমরা পেয়ে গেছি। এরপরে কাজ কি? এরপর কাজ সহজ জিনিস। যোগটাকে কি লেখা? ভেঙে লেখার পরে এরপরে কাজ আগের মতো, দ্রাব্যতা গুণফল আমরা বের করতে পারবো কি পারবো না? এটা হলো s, এটাও s, এটা হচ্ছে কি 2s। এরপরে আমরা ইজি বাসায় করে ফেলবো বাকি কাজ। হয়েছে পেজ 5 ফেরিক হাইড্রোক্সাইড ফেরাস না ফেরিক
কেমনে বুঝছো? 3 3 হইলে ই আর 2 হইলে নাউজুবিল্লাহ, 2 হইলে আস, 3 হইলে ই। কথা কি এটা? কোনটা? কারো যদি দুইটা যোজনী থাকে, ছোটটাকে বলে আস, বড়টাকে বলে ই। কথা হইলো এটা। যার 1 আর 2, তো 2 রে তো আস বলে ফেলবা, 2 মানে আস। কথা এটা? তাহলে ফেরিকের দুইটা যোজনী, এটা হলো 2, এটা হলো 3। তাহলে ছোট কোনটা? 2 আস, আর বড় হইলে ই। যেমন কপারের দুইটা, ছোট হইলো 1, বড় হইলো 2। তাহলে কিউ ফাস, কিউ ফিক। তুমি তো এটা 2 রে 2 মানে আস। ঠিক আছে? এমন কথা বলা যাইবো না যেটা সবার ক্ষেত্রে কি না, প্রযোজ্য না। কেএসপি এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা দেখো, ওরা যখন কেএসপির মান দিয়ে দিবে, এটা মনে রাখবা, ওরা তোমাকে একক সহ দিতে পারে, একক ছাড়াও দিতে পারে, ডাজ নট ম্যাটার। ঠিক আছে? যেমন বইয়ে দেখবা লেখা আছে দ্রাব্যতা গুণফল একটা ধ্রুব রাশি, যার কোনো একক নাই। হাজারিনাগের বই লেখা আছে। আবার হাজারিনাগের মধ্যে আরেকটু সামনে গেলে দেখবে যে নাগিনী খাড়াই রয়েছে, মানে মান দেওয়া আছে একক সহ। ঠিক আছে? তো আলটিমেটলি আসলে দ্রাব্যতা গুণফল একটা ধ্রুব রাশি, নির্দিষ্ট রাশি, ইজ টোটালি ডিপেন্ডস অন টেম্পারেচার। একটা ফিক্সড যৌগের দ্রাব্যতা গুণফল অলওয়েজ একটাই হয়। ঠিক আছে? দেখো 1 নাম্বার কোশ্চেন, ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত? লিখে ফেলো, লিখে ফেলো, লিখে ফেলো। দ্রাব্যতা কত? 2 নাম্বার কোশ্চেন, ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত গ্রাম পার লিটার? 3 নাম্বার, ফেরিক 3+ এবং OH- এর ঘনমাত্রা কত? 4 নাম্বার, ফেরিক 3+ আয়ন এর পরিমাণ কত? অনেকবার বোর্ডে আসছে, ইহা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ পেজ। লিখছি। দেখো এতদিন যা করছি, এখন তার কি দেওয়া আছে? উল্টাটা। কি দেওয়া আছে? উল্টাটা। তাহলে আমাদের প্রথম কাজ কি? বিক্রিয়ার যৌগটাকে ভেঙে দেখা। তো ভেঙে দেখলে কি হবে? Fe3+ এবং 3টা OH-, 3টা OH-। এটা হলো S, এটাও S, এটা হবে কি 3S, তাই না? KSP equal to সব থাকলে কি ভিতরে গুণ হবে না বাইরে পাওয়ার আকারে যাবে? হ্যাঁ, এটা মনে রাখবা। তো এটা হচ্ছে S এবং এটা হচ্ছে 3S কিউব বাই S ইন্টু 27 S⁴ নাকি 3 কত হবে? 27 S⁴ বের করবো কার মান? তাহলে 27 S⁴ ইকুয়াল টু KSP। তাহলে বা S⁴ ইকুয়াল টু KSP বাই 27। তাহলে বা S ইজ ইকুয়াল টু 4 KSP বাই 27। দেখো তো KSP এর মানটা কি আছে কি নাই? তাহলে KSP এর মান এখানে লিখবো, লেখার পর ক্যালকুলেটরে চাপ দিব, অ্যান্সার বের হয়ে চলে আসবে। ঠিক আছে? যেটা বের হবে, দেখো এটা কিভাবে ক্যালকুলেটর উঠাবে একটু দেখো। এই এটা অনেকে ক্যালকুলেটর তুলতে পারে না, একটু দেখো আমি বলি কিভাবে তুলবা। প্রথমে হচ্ছে শিফট চাপবা। শিফট চাপলে দেখবা যে ক্যালকুলেটর এরকম একটা বাটন আছে, এই যে এরকম একটা বাটন আছে না? আসেনি? আসেনি? আচ্ছা, তার আগে একটা কাজ করবো, আগে 4 লিখবা। 4 লিখে, মানে এখানে কত আছে? এখানে কত আছে? 4 না? এই এখানে কত আছে? 4। আগে 4 তুলবা।
4 তুলে শিফট চেপে এই বাটনে ক্লিক করো। ক্লিক করলে দেখবা তোমার এটা এরকম হয়ে গেছে। দেখো তো হইছে নি সবারটা? ট্রাই করো। এরকম হইছে? আগে 4 তুলবা, মানে এখানে যা থাকবে 4 থাকলে 4, 2 থাকলে 2, 3 থাকলে 3। হইছে? হইছে না? মানে এইরকম ফরম্যাটটা আসছে না আগে, এটা বলো। এবার আসো, এবার ক্যালকুলেটর আরেকটা বাটন আছে না, এই যে এরকম এরকম আসেনি? আছে কিনা? এবার এরকম বাটনটার মধ্যে উপরে টিএসপির মান, নিচে 27, একবারে মান বসাই দিলে অ্যান্সার চলে আসবে। 1.96 ইন্টু -10, দ্রাব্যতার একক কি? মোল পার লিটার। তাহলে দ্রাব্যতা হচ্ছে 1.96 ইন্টু 10 ইনভার্স 10। আচ্ছা এবার বলো, অলওয়েজ দ্রাব্যতার গুণফলের মধ্যে আমরা যে এস এর মানটা বসাই, কোন এককে বসাই? তাহলে পাবো যেটা, ওইটা কোন এককে পাবো? কথা কি বুঝাইতে পারছিনি? কিন্তু ওরা আমার 2 নম্বর অঙ্কে কি কইছে, কিসে নিতে? তাহলে কি করব, দ্রাব্যতার যে মানটা আছে, দ্রাব্যতার যে মানটা আছে এস, এস এর যে মান 1.96 ইনটু 10 ইনভার্স 10, এই মানটাকে মোল পার লিটারকে কি করলে আণবিক ভরে মানে গ্রাম পার লিটারে যাবে? আণবিক ভর দ্বারা গুণ। এই যৌগটার আণবিক ভর কত বলো তো? আয়রন হচ্ছে 55 কত 85 কত, এটা এই যৌগটার আণবিক ভর কত? এই যৌগটার আণবিক ভর হচ্ছে 106.85। তাহলে 106.85 দিয়ে কি করব? গুণ করব। তাহলে যেই দ্রাব্যতাটা পাবো ওইটা কিসে চলে যাবে? গ্রাম পার লিটার। অ্যানসারটা বলো। 2.094 ইন্টু 10 গ্রাম পার লিটার। শেষ উত্তর। বুঝতে পারছি? 8। দেখো তাহলে কিসে চলে গেছে? গ্রাম পার লিটার চলে গেছে। এবার আসো দেখো, তাহলে 2 নম্বরে গেল। 3 নম্বরে কি বলছে? নাই, যৌগের ঘনমাত্রা যা একটা সিঙ্গেল আয়নের মান তা। পড়েছি কিনা? তাহলে এবার বলো, যৌগের এই পুরা যৌগের দ্রাব্যতা, দ্যাট মিন্স ঘনমাত্রা কত? কত? এটা কার ঘনমাত্রা? টাকা। এদিকে দেখো, এখন এইটা হচ্ছে কি দেওয়া আছে? দ্রাব্যতা। আমরা বের করছি দ্রাব্যতা যা ঘনমাত্রা। তাহলে আমরা বলতে পারি যে আমরা এই 3 নম্বরের জন্য বলতে পারি না FeOH এর 3 এর ঘনমাত্রা, এর কি ঘনমাত্রা এত, বলতে পারি কিনা? এই ঘনমাত্রা এত বলতে পারি। কিন্তু কথা হলো ভাই, আবার এইটিকে আমরা জানি না যৌগে ঘনমাত্রা যা একটা সিঙ্গেল আয়নের মান। এখন এবার বলো, আমার এই যৌগে ফেরিক আয়ন আছে কয়টা? একটা। তাহলে এই যৌগের ঘনমাত্রা যা, ফেরিকের ঘনমাত্রাও কি হবে? তাই হবে, এতে কোনো সন্দেহ নাই। আবার দেখো, হাইড্রোক্সিল আছে কয়টা? তাহলে যৌগের ঘনমাত্রা যা, একটা হাইড্রোক্সিলের মান তা। তাহলে হাইড্রোক্সিল আছে টোটাল কয়টা? তাহলে এই যৌগের ঘনমাত্রা যা, একটার হাইড্রোক্সিলের মান তা। তাহলে এখানে আছে কয়টা? তাহলে 3টার মান হবে 3 ইনটু এত। কথা কি ঠিক আছে কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। এখন বলবো যে ভাই আমরা কি এখানে ভিতরে 3 দ্বিগুণ করবো? না, মনে রাখবা এইটা দ্বারা 3টাকে একসাথে রিপ্রেজেন্ট করে। না না, পাওয়ার না। শুনো, এই যে থার্ড ব্র্যাকেট অফ ওএস, এটার মিনিং হলো একটা যৌগের যতগুলো ওএস আছে সবগুলোকে একসাথে প্রকাশ করে। এবার আসি, তাহলে আমাদের 2 নম্বরের 3 নম্বরের উত্তর অলরেডি শেষ। হ্যাঁ, এই যে 3+ এর ঘনমাত্রা, এই যে এটা হাইড্রোক্সিলের ঘনমাত্রা, এই যে এটা। দেখো যৌগের ঘনমাত্রা, এই পিছনে কথা বলো কে? কি গো মনি? একটা যৌগের ঘনমাত্রা যা, একটা সিঙ্গেল আয়নের মান। এই কথাটা তোমার মাথায় আসেনি? তাহলে এই যৌগের ঘনমাত্রা যদি এত হয়, তাহলে একটা ওএস এর ঘনমাত্রা কত হবে? এত। তাহলে 3টার কত হবে? তার চেয়ে 3 গুণ। শোনো, আমি আবার আচ্ছা তোমার কথা হচ্ছে আমাকে তো এখানে ওএস বলছে, বলে না তো 3 গুণ। আচ্ছা আমি যদি বলি, ধরো একটা
একটা রুমের মধ্যে ক্লাস 8 9 10, এখন আমি বললাম ক্লাস 8 আসো, ক্লাস 8 এর কয়জন আসবে? সবাই আসবে। মানে এটা দ্বারা আসলে যত ওএস আছে সবগুলোকেই প্রকাশ করে। মানে ওরা বলে না যে একটা ওএস এর ঘনমাত্রা কত, ওরা বলছে ওএস এর কত। ওএস মিন্স এই যুগে যত ওএস আছে সব একসাথে। ওএস কি আলাদা থাকে? এই একটা ওএস, ওই একটা ওএস, একটা ওএস। ওএস মিন্স যত ওএস আছে। বুঝতে পারছি? এবার আসো 4 নাম্বার, লাস্ট ওয়ান। তো 4 নম্বরে কি বলছে দেখো, ফেরিক আয়নের পরিমাণ। দেখো পরিমাণ মানে কি, W ইকুয়াল টু, আমরা জানি S ইকুয়াল টু কি W/mv, তাহলে W ইকুয়াল টু কি S ইনটু m ইনটু v। তাহলে দেখো ফেরিক আয়নের ঘনত্ব তো এখান থেকে পাইছি না? আর 9 ইনটু 10 ইনভার্স 9, আর আণবিক ভর কত 55 পারমাণবিক ভর 85, আর v কিন্তু দেওয়া নাই। তো v প্রশ্নে দেওয়া থাকবে, আমি বলে দিলাম ধরো 100 ml, অবশ্যই দেওয়া থাকবে 0.1, যা হবে তত গ্রাম উত্তর। এবার দেখো আমাদের শীটটা নাও সবাই, শীট দ্রাব্যতার যে গত ক্লাসে করছে ওই শীটটা নাও। দেখো ওই শীটের 1 থেকে 8 পর্যন্ত শেষ কিনা।